তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। তো আজকে আমরা ক্লাস 10-এর যে লাইট চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার নাম্বার 4, সেই লাইট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো লাইটের মোটামুটিভাবে 8টা লেকচার আমরা ইউটিউবে আপলোড করব, মোটামুটিভাবে 8টা পার্ট আছে। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিফলন। তাহলে রিফ্লেকশন অফ লাইট কাকে বলে, বা আলোর প্রতিফলন বিষয়টা কী, আলোর প্রতিফলনের নোটেশনগুলো কী কী, আলোর প্রতিফলনের সূত্র কী, প্রতিফলনকে দুভাগে ভাগ করা যায়, নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, সেগুলো কি ইন ডিটেইল পড়াবো। তারপরে নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য এবং প্রতিফলনের ফলে আলোকরশ্মির চ্যুতি বা ডেভিয়েশন অফ রে ডিউ টু রিফ্লেকশন, এই পার্টটা পড়াবো। তো আজকে প্রথম যে বিষয়টা আছে দ্যাট ইজ রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলন কাকে বলে বা প্রতিফলন বিষয়টা কী। তো তোমরা ক্লাস 8-এ পড়ে এসছো যে কোনো একটা আলোকরশ্মি কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে যদি দুই মাধ্যমের বিভেদ তলে এসে আলো আপতিত হয় বা দ্বিতীয় মাধ্যমের উপরিতলে এসে আলো আপতিত হয়, তখন আপতিত আলোকরশ্মিটা দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। অর্থাৎ ধরে নাও যে এও কোনো একটা আলোকরশ্মি, তো এও আলোকরশ্মিটা এক্স একটা মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছিল। তো এক্স মাধ্যমের মধ্যে দিয়ে এও আলোকরশ্মিটা যেতে যেতে M1 M2 কোনো একটা প্রতিফলক বা রিফ্লেক্টারে এসে আপতিত হলো। তো রিফ্লেক্টারের ওপর যখন আপতিত হবে বা প্রতিফলকের ওপর যখন কোনো আলোকরশ্মি আপতিত হবে, তখন সেই আলোকরশ্মির কিছুটা অংশ দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে এলো। অর্থাৎ ও বি পথে আলোকরশ্মিটা পুনরায় এক্স মাধ্যমে ফিরে এলো। অর্থাৎ আলোকরশ্মিটা এক্স মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছিল, যেতে যেতে তারপরে প্রতিফলনের পর সে এক্স মাধ্যমে ফিরে এলো। তো এই ঘটনাকে আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট বলে। তাহলে রিফ্লেকশন অফ লাইটের ডেফিনেশনটা কি বলছে যে কোনো একটা আলোকরশ্মি কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে যদি দুই মাধ্যমের বিভেদ তলে এসে আপতিত হয় বা দ্বিতীয় মাধ্যমের উপরিতলে এসে আলো আপতিত হয়, সেক্ষেত্রে আপতিত আলোকরশ্মির কিছুটা অংশ দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে প্রতিফলন বলে, আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট বলে। তো রিফ্লেকশন অফ লাইটের ক্ষেত্রে আপতিত আলোকরশ্মির পুরো অংশটা কিন্তু প্রতিফলিত হয় না। অর্থাৎ যতটা আলো প্রতিফলকের ওপর এসে পড়লো ততটা আলো কিন্তু প্রতিফলিত হয় না। আপতিত আলোকরশ্মির একটা নির্দিষ্ট পরিমাণ অংশ প্রতিফলিত হয়। তার মূল কারণ কি, কোনো একটা প্রতিফলকের ওপর যখন কোনো আলোকরশ্মি এসে পড়ে, সেই প্রতিফলক দ্বারা কিছুটা আলোকরশ্মি শোষিত হয়, তার ফলে আলোকরশ্মির যে তীব্রতা, সেই তীব্রতা কিছুটা কমে যায়। আর সেকেন্ড বিষয় হচ্ছে আলোর প্রতিসরণ ঘটে বা রিফ্র্যাকশান ঘটে। তো রিফ্র্যাকশানটা আমরা এর পরের ক্লাসে আলোচনা করব, আজকে রিফ্লেকশান নিয়ে আলোচনা করছি। তো রিফ্লেকশানের ক্ষেত্রে আপতিত আলোকরশ্মির পুরো অংশটা কিন্তু প্রতিফলিত হয় না, বা আপতিত আলোকরশ্মির পুরো অংশটা কিন্তু প্রতিফলিত হয় না। তো আপতিত আলোকরশ্মির ঠিক কতটা অংশ প্রতিফলিত হয় সেটা নির্ভর করে বেসিক্যালি দুটো বিষয়ের উপর। অর্থাৎ এও যদি আপতিত আলোকরশ্মি হয়, ওবি যদি প্রতিফলিত আলোকরশ্মি হয়, তাহলে এও এবং ওবির যে ইন্টেন্সিটি বা তীব্রতা, সেই তীব্রতা দুটো কিন্তু সমান নয়। অর্থাৎ একটা আলো যতটা উজ্জ্বল হবে, পরের আলোটা কিন্তু ততটা উজ্জ্বল হবে না, ইন্টেন্সিটি কিন্তু কিছুটা কমে যায়। তো আপতিত আলোকরশ্মির কতটা অংশ প্রতিফলিত হবে সেটা নির্ভর করে এই দুটো বিষয়ের উপর। প্রথম হচ্ছে আপতিত আলোকরশ্মির বর্ণ বা কালার অফ ইনসিডেন্ট রে। অর্থাৎ ইনসিডেন্ট রে বা আপতিত আলোকরশ্মির কালার যদি পরিবর্তন হয়, অর্থাৎ তুমি বিভিন্ন বর্ণের আলোকরশ্মিকে প্রতিফলকের উপর ফেলছো, সেক্ষেত্রে কিন্তু প্রতিফলিত আলোকরশ্মির পরিমাণ চেঞ্জ হয়ে যায়। তাহলে প্রতিফলিত আলোকরশ্মির পরিমাণ নির্ভর করে এই দুটো বিষয়ের ওপর। প্রথম হচ্ছে আপতিত আলোকরশ্মির বর্ণ, যে আপতিত আলোকরশ্মির কালার তুমি যদি চেঞ্জ করে দাও, সেক্ষেত্রে কিন্তু প্রতিফলিত আলোকরশ্মির পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ড বিষয় হচ্ছে মাধ্যমদ্বয়ের প্রকৃতি বা দুই মাধ্যমের প্রকৃতি। দুই মাধ্যমের প্রকৃতি বলতে ধরে নাও এটা এক্স মাধ্যম, এটা ওয়াই মাধ্যম, এটা এক্স মিডিয়াম ওপরের অংশটা, এটা ওয়াই মিডিয়াম, মাঝখানে বিভেদ তল বা প্রতিফলক বা রিফ্লেক্টর। তো বলছে তুমি যদি মাধ্যম দুটোকে চেঞ্জ করে দাও, সেক্ষেত্রে কিন্তু প্রতিফলিত আলোকরশ্মির পরিমাণও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ প্রতিফলিত আলোকরশ্মির পরিমাণ কিন্তু মাধ্যম দ্বয়ের ওপর নির্ভর করে। কীরকমভাবে, ধরে নাও বাতাসে একটা মাধ্যম আছে, কাঁচে একটা মাধ্যম আছে। তাহলে বায়ু থেকে কাঁচে আলো এসে পড়লে যে পরিমাণ আলো প্রতিফলন ঘটে, বাতাস থেকে যদি জলে আলো এসে পড়ে, সেক্ষেত্রে কিন্তু সেই পরিমাণ আলোর প্রতিফলন ঘটে না। অর্থাৎ তুমি যদি মিডিয়াম চেঞ্জ করে দাও, তাহলে কিন্তু প্রতিফলিত আলোকরশ্মির পরিমাণও চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রতিফলিত আলোকরশ্মির পরিমাণ এই দুটো বিষয়ের উপর নির্ভর করে। প্রথম হচ্ছে যে
আপতিত আলোকরশ্মির বর্ণ বা আপতিত আলোকরশ্মির কালারের উপর নির্ভর করে। তুমি যদি কালার চেঞ্জ করে দাও সেক্ষেত্রে প্রতিফলিত আলোকরশ্মির পরিমাণও পাল্টে যাবে। সেকেন্ড বিষয় হচ্ছে মাধ্যমদ্বয়ের প্রকৃতি বা নেচার অফ টু মিডিয়ামস বা নেচার অফ বোথ মিডিয়ামস। তুমি দুটো মিডিয়ামের প্রকৃতি যদি চেঞ্জ করে দাও, অর্থাৎ দুটো মিডিয়ামকে তুমি যদি চেঞ্জ করে দাও সেক্ষেত্রে কিন্তু প্রতিফলিত আলোকরশ্মির পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হলো প্রতিফলনের বেসিক একদম ধারণা, যে প্রতিফলন কি বা রিফ্লেকশন অফ লাইট বলতে কী বোঝো। তো রিফ্লেকশন অফ লাইট হচ্ছে কোনো আলোকরশ্মি কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে যদি দুই মাধ্যমের বিভেদ তলে এসে আলো আপতিত হয় সেক্ষেত্রে আপতিত আলোকরশ্মির কিছুটা অংশ দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। অর্থাৎ কোনো একটা আলোকরশ্মি কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দুই মাধ্যমের বিভেদ তলে এসে আপতিত হয়েছে। তো প্রতিফলক কর্তৃক প্রতিফলনের পর আলোকরশ্মিটা পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিফলন বলে। তারপর হচ্ছে যে আপতিত আলোকরশ্মির ঠিক কতটা অংশ প্রতিফলিত হবে, অর্থাৎ এও যদি ইনসিডেন্ট রে হয়, ওবি যদি রিফ্লেক্টেড রে হয়, তাহলে এও এবং ওবি এই দুটোর যে ইন্টেন্সিটি বা তীব্রতা সেটা কিন্তু সমান নয়। অর্থাৎ আপতিত আলোকরশ্মি এবং প্রতিফলিত আলোকরশ্মির তীব্রতা কিন্তু কখনোই সমান না। প্রতিফলিত আলোকরশ্মির তীব্রতা কিন্তু সবসময় কিছুটা কম হয়। তার মূল কারণ কি, কোনো প্রতিফলকের উপর যখন কোনো আলোকরশ্মি এসে পড়ে সেই আলো কিছুটা অংশ শোষিত হয়, কিছুটা অংশ প্রতিসরণ ঘটে, বাকি অংশটা প্রতিফলন ঘটে। তো সেক্ষেত্রে আলোকরশ্মির যে তীব্রতা বা প্রতিফলিত আলোকরশ্মির যে তীব্রতা সেটা কিন্তু সামান্য কমে যায়। তো সেটাই বলছে যে আপতিত আলোকরশ্মির ঠিক কতটা অংশ প্রতিফলিত হবে সেটা নির্ভর করে দুটো বিষয়ের উপর। প্রথম হচ্ছে আপতিত আলোকরশ্মির বর্ণ। তুমি যদি কালার চেঞ্জ করে দাও তাহলে সেক্ষেত্রে প্রতিফলিত আলোকরশ্মির পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে তুমি মিডিয়াম চেঞ্জ করে দিলে, তুমি যদি মিডিয়াম চেঞ্জ করে দাও সেক্ষেত্রে প্রতিফলিত আলোকরশ্মির পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। তো এটা গেল বেসিক ধারণা। এরপর হচ্ছে আলোর যে রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিফলনের নোটেশানগুলো কী কী। নোটেশান মানে চিহ্ন, যে কোনটাকে আমরা কী বলি। তো এটা এক্স মাধ্যম, এটা ওয়াই মাধ্যম। এও যে আলোকরশ্মিটা প্রতিফলকের ওপর এসে পড়ছে সেই আলোকরশ্মিটাকে বলি আমরা আপতিত আলোকরশ্মি বা ইনসিডেন্ট রে। তাহলে এও আলোকরশ্মিকে আমরা বলি আপতিত আলোকরশ্মি বা ইনসিডেন্ট রে। অর্থাৎ যে আলোকরশ্মিটা প্রতিফলকের ওপর এসে পড়ছে বা আপতিত হচ্ছে সেই আলোকরশ্মিটাকে আপতিত আলোকরশ্মি বা ইনসিডেন্ট রে বলে। তাহলে চিত্রে এও হচ্ছে আপতিত আলোকরশ্মি, ও বি যে আলোকরশ্মিটা সেটাকে বলি আমরা প্রতিফলিত আলোকরশ্মি বা রিফ্লেক্টেড রে। তাহলে এ ওকে বলি আপতিত আলোকরশ্মি, ও বিকে বলি প্রতিফলিত আলোকরশ্মি বা রিফ্লেক্টেড রে। রিফ্লেক্টেড রে কেন? যে আলোকরশ্মিটা প্রতিফলন ঘটে সেই আলোকরশ্মিটাকে প্রতিফলিত আলোকরশ্মি বলে। খুব সোজা নোটেশানে এ ওকে বলি আপতিত আলোকরশ্মি, ও বিকে বলি প্রতিফলিত আলোকরশ্মি। ও বিন্দুটাকে বলা হয় আপতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স। ও বিন্দুটাকে বলা হয় পয়েন্ট অফ ইনসিডেন্স বা আপতন বিন্দু। আপতন বিন্দু কি বলছে? প্রতিফলকের উপর যে বিন্দুতে আলোকরশ্মিটা আপতিত হচ্ছে। তাহলে M1 M2 প্রতিফলক, M1 M2 প্রতিফলক, দুই প্রতিফলকের উপর ও বিন্দুতে আলোকরশ্মিটা এসে পড়ছে। বা সহজ ভাষায় বলতে গেলে যে প্রতিফলকের উপর যে বিন্দুতে আপতিত আলোকরশ্মিটা এসে আপতিত হচ্ছে সেই বিন্দুটাকে বলি আমরা আপতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স। তাহলে ও বিন্দুটা হচ্ছে পয়েন্ট অফ ইনসিডেন্স বা আপতন বিন্দু। ও ডিটা কি? ওডি হচ্ছে আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব। অর্থাৎ ও বিন্দুটাতে তুমি যদি একটা পারপেন্ডিকুলার ড্র করো বা নর্মাল ড্র করো, সেই নর্মালটা হচ্ছে ওডি। তাহলে ওডিটা কি? আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব। তাহলে এ ও হচ্ছে আপতিত আলোকরশ্মি বা ইনসিডেন্ট রে, ও বি হচ্ছে প্রতিফলিত আলোকরশ্মি বা রিফ্লেক্টেড রে, ও বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স, ও ডিটা হচ্ছে আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব। অর্থাৎ আপতন বিন্দুতে প্রতিফলকের উপর তুমি যদি একটা পারপেন্ডিকুলার টানো সেটা হচ্ছে ও ডি। এবার দুটো মেইন বিষয়, একটা আপতন কোণ, একটা প্রতিফলন কোণ। আপতন কোণ বিষয়টা কি? আপতন কোণ হচ্ছে আপতিত আলোকরশ্মি অর্থাৎ ইনসিডেন্ট রে এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব, এই দুটো সরলরেখার মধ্যিখানের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে বলি আমরা আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কি বলছে? আপতিত আলোকরশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত যে অভিলম্ব, এদের মধ্যেকার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে বলি আমরা আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স।
তাহলে আপতন কোণ বিষয়টা কি? আপতিত আলোক রশ্মি এ ও এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব ও ডি। তাহলে এ ও এবং ও ডি এদের মধ্যেকার যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ অ্যাঙ্গেল এ ও ডি, এ ও ডি, এই বিন্দুটা হচ্ছে এ ও ডি, এই যে কোণটা সেটাকে বলি আমরা আপতন কোণ। এবং আপতন কোণ আমরা ডিনোট করি স্মল আই দিয়ে, অর্থাৎ অ্যাঙ্গেল এ ও ডি হচ্ছে স্মল আই। একইভাবে প্রতিফলন কোণ বিষয়টা কি? প্রতিফলন কোণ মানে হচ্ছে প্রতিফলিত আলোক রশ্মি ও বি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব ও ডি, এদের মধ্যেকার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে বলি আমরা প্রতিফলন কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কি বলছে? প্রতিফলিত আলোক রশ্মি বা ও বি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব বা ওডি, এদের মধ্যেকার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে বলি আমরা প্রতিফলন কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে এ ও ডি, বা আপতন কোণ হচ্ছে অ্যাঙ্গেল এ ও ডি, প্রতিফলন কোণ হচ্ছে অ্যাঙ্গেল বি ও ডি বা অ্যাঙ্গেল ডি ও বি, অর্থাৎ এই কোণটা আপতন কোণ, এই কোণটা প্রতিফলন কোণ। তাহলে এটাই হচ্ছে রিফ্লেকশন অফ লাইটের বেসিক নোটেশন, যে কী দিয়ে আমরা কী জিনিসকে ডিনোট করি। তাহলে এ ও হচ্ছে আপতিত আলোক রশ্মি, ও বি হচ্ছে প্রতিফলিত আলোক রশ্মি, ও বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স। পয়েন্ট অফ ইনসিডেন্স কাকে বলে? বলছে প্রতিফলকের উপর যে বিন্দুতে আলোক রশ্মিটা আপতিত হচ্ছে সেই বিন্দুটাকে বলি আমরা আপতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স। ও ডিটা কি? ও ডি হচ্ছে আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব, অর্থাৎ ও বিন্দুতে আমরা একটা নর্মাল ড্র করেছি। তো আপতন কোণ কি? আপতন কোণ হচ্ছে আপতিত আলোক রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব, এদের মধ্যেখানে যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ অ্যাঙ্গেল এ ও ডি, সেই কোণটাকে বলি আমরা আপতন কোণ। এবং প্রতিফলন কোণ কি? প্রতিফলন কোণ হচ্ছে প্রতিফলিত আলোক রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্বের মধ্যেকার যে অ্যাঙ্গেল, অর্থাৎ অ্যাঙ্গেল বি ও ডি, সেই কোণটাকে বলি আমরা প্রতিফলন কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, বা স্মল আর দিয়ে ডিনোট করা হয়। তাহলে স্মল আই দিয়ে ডিনোট করি আপতন কোণ, স্মল আর দিয়ে ডিনোট করি প্রতিফলন কোণ। তো এরপর আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে প্রতিফলনের সূত্র বা লজ অফ রিফ্লেকশন, অর্থাৎ প্রতিফলন দেখলাম যে প্রতিফলন কাকে বলে, প্রতিফলনের যে বেসিক নোটেশনগুলো সেগুলো আমরা দেখলাম, যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু, আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব, অ্যাঙ্গেল এ ও ডি হচ্ছে আপতন কোণ, অ্যাঙ্গেল বি ও ডি হচ্ছে প্রতিফলন কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এরপর হচ্ছে প্রতিফলনের সূত্র বা লজ অফ রিফ্লেকশন। তো প্রতিফলনের সূত্র বিষয়টা কি বলছে? প্রতিফলন সংক্রান্ত দুটো বেসিক সূত্র আছে, সেটা প্রতিফলনের সূত্র নামে পরিচিত। তো প্রতিফলনের সূত্র কি বলছে? যে আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে, অর্থাৎ ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত যে অভিলম্ব, এরা তিনজন সব সময় একই সমতলে থাকবে বা একই প্লেনে থাকবে। বিষয়টা কীরকম? এ ও হচ্ছে আপতিত আলোক রশ্মি, ও বি হচ্ছে প্রতিফলিত আলোক রশ্মি এবং ও ডি হচ্ছে অভিলম্ব। এই তিনজন সব সময় একই সমতলে থাকবে বা একই প্লেনে থাকবে। যেমন আমার এখানে এটা একটা বোর্ডের তলে আছে, তোমাদের এখানে কোনো খাতার তলে আছে, অর্থাৎ তিনজন সব সময় একটা তলে থাকবে, আলাদা তলে অবস্থিত হবে না। তো এটাই হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্র, যে আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে, অর্থাৎ ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে অ্যান্ড নর্মাল ড্রন অ্যাট পয়েন্ট অফ ইনসিডেন্স আর কোপ্লেনার টু ইচ আদার, তিনজন সবসময় একটা সমতলে থাকবে। সেকেন্ড বিষয় হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান। আপতন কোণ বলতে অ্যাঙ্গেল এ ও ডি, প্রতিফলন কোণ বলতে অ্যাঙ্গেল বি ও ডি। তো আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান, এই হচ্ছে প্রতিফলনের সূত্র বা লজ অফ রিফ্লেকশন। তো লজ অফ রিফ্লেকশন দুটো, বা প্রতিফলনের বেসিক্যালি দুটো সূত্র। প্রথম হচ্ছে যে আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে, অর্থাৎ এ ও, ও বি এবং ও ডি, এই তিনজন সবসময় একই সমতলে থাকবে, এক নম্বর বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে যে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অর্থাৎ অ্যাঙ্গেল এ ও ডি এবং অ্যাঙ্গেল বি ও ডি, এই দুটো কোণের ভ্যালু সব সময়ের জন্য সেম হবে। এক্ষেত্রেও সেম হয়েছে, আই ইকুয়াল টু আর।
তো আই ইকুয়াল টু অলওয়েজ আর হবে। এরপর এখান থেকে একটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে লম্ব আপতন বা নর্মাল ইনসিডেন্স। লম্ব আপতন বিষয়টা কি? তোমাদের পরীক্ষাতে এমসিকিউতে দেয় বা ছোটো ছোটো কোশ্চেনে দেয় যে লম্ব আপতন বলতে কী বোঝো বা নর্মাল ইনসিডেন্স বলতে কী বোঝো। নর্মাল ইনসিডেন্স বিষয়টা কি? নর্মাল ইনসিডেন্স মানে হচ্ছে কোনো একটা প্রতিফলকের উপর কোনো একটা আলোকরশ্মি যদি লম্বভাবে আপতিত হয়, কোনো একটা প্রতিফলকের উপর কোনো একটা আলোকরশ্মি যদি লম্বভাবে আপতিত হয়, তাহলে কোনো একটা ধরে নাও এরকম একটা প্রতিফলক আছে, এই প্রতিফলকটার ওপর এই একটা আলোকরশ্মি লম্বভাবে আপতিত হয়েছে। তো ধরে নাও আলোকরশ্মিটা এ ও আলোকরশ্মি, তাহলে আপতিত আলোকরশ্মি হচ্ছে এ ও। তো এই ধরনের আপতনকে আমরা বলি লম্ব আপতন বা নর্মাল ইনসিডেন্স। তো নর্মাল ইনসিডেন্সের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে নর্মাল ইনসিডেন্সের ক্ষেত্রে প্রতিফলিত আলোকরশ্মির গতিপথটা কীরকম হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা আপতিত আলোকরশ্মি এভাবে ফেলেছিলাম, প্রতিফলিত আলোকরশ্মি এইভাবে রিফ্লেক্ট করে বেরিয়ে গেছিলো। এক্ষেত্রে লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিফলিত আলোকরশ্মির গতিপথটা কীরকম হবে? তো বলছে যে কোনো একটা আলোকরশ্মিকে আমরা কোনো একটা প্রতিফলকের ওপর যদি লম্বভাবে আপতন করি বা কোনো একটা প্রতিফলকের ওপর আমরা যদি লম্বভাবে ফেলি, সেক্ষেত্রে আপতন কোণের মানটা 0 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল আই এর ভ্যালু 0 ডিগ্রি। কেন? কোনো একটা প্রতিফলকের ওপর কোনো একটা আলোকরশ্মিকে যখনই তুমি লম্বভাবে ফেলছো, তখনই এই যে ও বিন্দুটা সেটা হচ্ছে আপতন বিন্দু। তাহলে এ ও আলোকরশ্মিটা হচ্ছে আপতিত আলোকরশ্মি এবং ও বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু। এবার আপতন কোণ আমরা ডিনোট করি কি দিয়ে? আপতিত আলোকরশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব, এদের মাঝে যে অ্যাঙ্গেলটা সেটা আপতন কোণ। তো এক্ষেত্রে ও বিন্দুটা আপতন কোণ বা ও বিন্দুটা পয়েন্ট অফ ইনসিডেন্স বা আপতন বিন্দু। তো এ ও আলোকরশ্মি হচ্ছে আপতিত আলোকরশ্মি। তো এক্ষেত্রে আপতন কোণের ভ্যালুটা কত? 0 ডিগ্রি। কেন? কারণ এক্ষেত্রে আপতিত আলোকরশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত যে অভিলম্ব, এই দুজন সেম ডাইরেকশানে আছে। তো আই ইকুয়াল টু 0 ডিগ্রি। তো যদি আপতন কোণের ভ্যালু 0 ডিগ্রি হয়, তাহলে প্রতিফলন কোণের ভ্যালুও 0 ডিগ্রি হবে। কেন? প্রতিফলনের সেকেন্ড ল অনুযায়ী আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান। তো আপতন কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে প্রতিফলন কোণের মানও 0 ডিগ্রি হবে। তো আই ইকুয়াল টু 0 ডিগ্রি মানে আর ইকুয়াল টু অলসো 0 ডিগ্রি। আর ইকুয়াল টু 0 ডিগ্রি মানে প্রতিফলন কোণের ভ্যালুটা 0। প্রতিফলন কোণের ভ্যালু 0 মানে আলোকরশ্মিটা লম্বভাবে প্রতিফলিত হবে। তো কোনো একটা আলোকরশ্মিকে তুমি যদি কোনো একটা প্রতিফলকের ওপর লম্বভাবে ফেলো, তাহলে আলোকরশ্মিটা লম্বভাবে প্রতিফলিত হবে। অর্থাৎ এই বরাবর আমি আলোকরশ্মিটাকে ফেললাম, আলোকরশ্মিটা এই বরাবর রিফ্লেক্ট করবে বা প্রতিফলিত হবে। তো এই কন্ডিশনটাকে আমরা বলি লম্ব আপতন বা নর্মাল ইনসিডেন্স। তো নর্মাল ইনসিডেন্সের ক্ষেত্রে আপতন কোণের ভ্যালু 0 ডিগ্রি। তো যেহেতু আপতন কোণের ভ্যালু 0 ডিগ্রি, সেহেতু প্রতিফলন কোণের মানও 0 ডিগ্রি। তো প্রতিফলন কোণের মান 0 ডিগ্রি হওয়ার জন্য আলোকরশ্মিটা লম্বভাবে প্রতিফলিত হবে। অর্থাৎ কোনো একটা আলোকরশ্মি কোনো একটা প্রতিফলকের উপর যদি লম্বভাবে আপতিত হয়, তাহলে আলোটা লম্বভাবে প্রতিফলিত হবে। দ্যাট ইজ লম্ব আপতন বা নর্মাল ইনসিডেন্স। এরপর আমরা দেখব যে প্রতিফলনকে দুভাগে ভাগ করা যেতে পারে, একটা নিয়মিত প্রতিফলন, একটা বিক্ষিপ্ত প্রতিফলন, অর্থাৎ রেগুলার রিফ্লেকশন এবং একটা ডিফিউজড রিফ্লেকশন। তো প্রতিফলনকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন, একটা বিক্ষিপ্ত প্রতিফলন বা ডিফিউজড রিফ্লেকশন। তো নিয়মিত প্রতিফলন বিষয়টা কি বা রেগুলার রিফ্লেকশন বিষয়টা কি? রেগুলার রিফ্লেকশন মানে হচ্ছে অনেকগুলো সমান্তরাল আলোকরশ্মি কোনো একটা মসৃণ প্রতিফলকের উপর এসে যদি আপতিত হয়, তখন প্রতিফলক কর্তৃক প্রতিফলনের পর প্রতিফলিত আলোকরশ্মিগুলো পরস্পরের সাথে সমান্তরালভাবে নির্গত হয়। অর্থাৎ অনেকগুলো সমান্তরাল আলোকরশ্মি কোনো একটা মসৃণ প্রতিফলকের উপর এসে আপতিত হলে প্রতিফলক কর্তৃক প্রতিফলনের পর প্রতিফলিত আলোকরশ্মিগুলো যদি সমান্তরালভাবে নির্গত হয়, সেই প্রতিফলনকে আমরা বলি নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন। অর্থাৎ অনেকগুলো সমান্তরাল আলোকরশ্মি কোনো একটা মসৃণ প্রতিফলকের উপর এসে আপতিত হলে প্রতিফলক কর্তৃক প্রতিফলনের পর প্রতিফলিত আলোকরশ্মিগুলো যদি পরস্পরের সাথে সমান্তরালভাবেই নির্গত হয়, সেই ধরনের প্রতিফলনকে আমরা বলি নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন।
তো নিয়মিত প্রতিফলনের ডেফিনেশন আসে এটাই লিখে দেবে যে কোনো একটা অনেকগুলো সমান্তরাল আলোকরশ্মি কোনো একটা মসৃণ প্রতিফলকের উপরে সে যদি আপতিত হয় তবে প্রতিফলক কর্তৃক প্রতিফলনের পর প্রতিফলিত আলোকরশ্মিগুলো পরস্পরের সাথে সমান্তরালভাবে নির্গত হয়, অর্থাৎ সমান্তরাল আলোকরশ্মি সমান্তরালভাবে প্রতিফলিত হচ্ছে। এই ধরনের প্রতিফলনকে আমরা বলি নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন। তো রেগুলার রিফ্লেকশনের ক্ষেত্রে ছবিটা কীরকম হবে, আমরা মসৃণ প্রতিফলক ইউজ করছি এর জন্য। তাহলে মসৃণ প্রতিফলক, এটা ধরে নাও একটা একদম মসৃণ প্রতিফলক। প্রতিফলক মানে যার একটা সাইড আমরা কোনো একটা অস্বচ্ছ বস্তু দিয়ে কভার করে দিই যাতে করে আলোটা এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রবেশ না করতে পারে, আলো শুধুমাত্র প্রতিফলন ঘটে। তো নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে কি বলছে যে অনেকগুলো সমান্তরাল আলোকরশ্মি মসৃণ প্রতিফলকটার উপর এসে পড়বে, প্রতিফলনের পর তারা সমান্তরালভাবে নির্গত হবে। অর্থাৎ এর একটা আলোকরশ্মি, এটা ধরে নাও একটা আলোকরশ্মি, এটা ধরে নাও একটা আলোকরশ্মি। তাহলে এই সমান্তরাল আলোকরশ্মিগুলো বা প্যারালাল রেজগুলো কোনো একটা মসৃণ প্রতিফলকের উপর এসে পড়লো, প্রতিফলক কর্তৃক প্রতিফলনের পর আলোকরশ্মিগুলো সমান্তরালভাবে প্রতিফলিত হলো। তো এই ধরনের প্রতিফলনকে আমরা বলি নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন, অর্থাৎ সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলনের পরও সমান্তরালভাবে নির্গত হচ্ছে। তো নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আমরা ইউজ করব মসৃণ প্রতিফলক। এই বিষয়টা ম্যান্ডেটরি যে মসৃণ প্রতিফলক যদি না হয় তবে কখনোই নিয়মিত প্রতিফলন ঘটা সম্ভব না। তো মসৃণ প্রতিফলকের উদাহরণ কি আছে, বলছে স্থির জলের উপরিতল। কোনো একটা পুকুরের যে স্থির জল, সেই স্থির জলের যে উপরিতলটা, হাই লেয়ারটা বা আপার মোস্ট লেয়ার বা টপ লেয়ার, সেই টপ লেয়ারটা কিন্তু কাজ করে নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশনের। মসৃণ ধাতব তল, কোনো একটা মেটালিক সারফেসের যে ধাতব তলের যে ওপরের অংশটা, সেটা কাজ করে কিন্তু নিয়মিত প্রতিফলনের মতো। সমতল দর্পণ, সমতল দর্পণের ক্ষেত্রেও কিন্তু নিয়মিত প্রতিফলন ঘটে। তো নিয়মিত প্রতিফলন কোথায় কোথায় ঘটে, মসৃণ ধাতব তলে, স্থির জলের উপরিতল, সমতল দর্পণ, এইসব জায়গাতে কিন্তু নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন ঘটে। তো রেগুলার রিফ্লেকশনের ডেফিনেশনটা এটাই যে অনেকগুলো সমান্তরাল আলোকরশ্মি কোনো একটা মসৃণ প্রতিফলকের উপর আপতিত হলে প্রতিফলক কর্তৃক প্রতিফলনের পর তারা যদি সমান্তরালভাবে প্রতিফলিত হয় সেই সব আলোকরশ্মিকে আমরা বলি, সেই সব প্রতিফলনকে বা সেই ধরনের প্রতিফলনকে আমরা বলি নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন। তাহলে অনেকগুলো সমান্তরাল আলোকরশ্মি মসৃণ প্রতিফলকের উপর এসে আপতিত হলো, প্রতিফলক কর্তৃক প্রতিফলনের পর তারা সমান্তরালভাবে নির্গত হলো। তো নিয়মিত প্রতিফলন কোথায় কোথায় ঘটতে পারে, হচ্ছে মসৃণ তলগুলোতে, অর্থাৎ স্থির জলের উপরিতল, মসৃণ ধাতব তল, সমতল দর্পণ, এইসব জায়গাতে কিন্তু নিয়মিত প্রতিফলন ঘটে। তো নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে কেন সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলনের পর সমান্তরালভাবে নির্গত হয়, এটা একটা প্রশ্ন আসতে পারে যে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে কেন সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলনের পর সমান্তরালভাবে নির্গত হয়, কেন তারা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যায় না। তো দেখো, মসৃণ প্রতিফলকের ওপর যখন অনেকগুলো সমান্তরাল আলোকরশ্মি এসে পড়বে তখন এই যে আপতন বিন্দুগুলো আছে, এটা ধরে নাও এ বিন্দু, এটা ধরে নাও বি বিন্দু। তো এ বিন্দু এবং বি বিন্দু, তো এ বিন্দুতে তুমি যদি একটা লম্ব অঙ্কন করো, বি বিন্দুতে তুমি যদি একটা লম্ব অঙ্কন করো, সেই লম্ব দুটো পরস্পরের সাথে সমান্তরাল, যেহেতু মসৃণ প্রতিফলক। তো মসৃণ প্রতিফলকের উপর থাকা সমস্ত বিন্দুতে তুমি যদি লম্ব অঙ্কন করো, সেই লম্বগুলো পরস্পরের সাথে সমান্তরাল, তাহলে আপতিত আলোকরশ্মিগুলো পরস্পর সমান্তরাল, লম্বগুলো পরস্পর সমান্তরাল, তাহলে প্রতিফলিত আলোকরশ্মিগুলো কিন্তু পরস্পরের সাথে সমান্তরালভাবে নির্গত হয়। তাহলে মসৃণ প্রতিফলকের উপর থাকা যে বিভিন্ন আপতন বিন্দুগুলোতে তুমি যদি অভিলম্ব অঙ্কন করো, সেই অভিলম্বগুলো কিন্তু পরস্পর সমান্তরাল হয়। তাহলে আমরা সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলকের উপর ফেলছি, প্রতিফলকের উপর থাকা বিন্দুগুলোতে লম্ব টানলে সেই লম্বগুলো পরস্পরের সাথে সমান্তরাল, তাহলে প্রতিফলিত আলোকরশ্মিগুলো পরস্পরের সাথে সমান্তরাল হবে। তো এটাই হচ্ছে মেইন কারণ নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশনের। এরপর ডিফিউজড রিফ্লেকশন বা বিক্ষিপ্ত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলন বিষয়টা কি, বা ডিফিউজড রিফ্লেকশন বিষয়টা কি? ডিফিউজড রিফ্লেকশন হচ্ছে এর ঠিক উল্টোটা, অর্থাৎ এক্ষেত্রেও আমরা অনেকগুলো সমান্তরাল আলোকরশ্মিকে কোনো একটা অমসৃণ প্রতিফলকের উপর ফেলবো। তাহলে অনেকগুলো সমান্তরাল আলোকরশ্মিকে আমরা যদি কোনো অমসৃণ প্রতিফলকের উপর ফেলি, তবে প্রতিফলক কর্তৃক প্রতিফলনের পর
প্রতিফলিত আলোকরশ্মিগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যায়, অর্থাৎ তারা কিন্তু আর সমান্তরালভাবে থাকে না। এই ধরনের প্রতিফলনকে আমরা বিক্ষিপ্ত প্রতিফলন বলি। তো বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে সমান্তরাল আলোকরশ্মি, এক্ষেত্রেও আমরা সমান্তরাল আলোকরশ্মিগুলোকেই ফেলব, কিন্তু অমসৃণ প্রতিফলকের উপর। তো অমসৃণ প্রতিফলকের উপর যখনই আমরা অনেকগুলো সমান্তরাল আলোকরশ্মিকে ফেলব, তখন প্রতিফলক কর্তৃক প্রতিফলনের পর প্রতিফলিত আলোকরশ্মিগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে। এই জন্য এই ধরনের প্রতিফলনকে আমরা বলি বিক্ষিপ্ত প্রতিফলন বা ডিফিউজড রিফ্লেকশন। তাহলে ডিফিউজড রিফ্লেকশনের ক্ষেত্রে কিন্তু অমসৃণ প্রতিফলক ইউজ করতেই হবে। অমসৃণ প্রতিফলকের ওপরই কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। তো বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে ছবিটা কী হবে, বলছে ধরে নাও কোনো একটা অমসৃণ প্রতিফলক আছে। তাহলে এটা ধরে নাও একটা অমসৃণ প্রতিফলক। প্রতিফলক মানে নিচের তলটাকে আমরা কভার করে দিচ্ছি কোনো একটা অস্বচ্ছ পদার্থ দিয়ে বা অস্বচ্ছ কোনো একটা বস্তু দিয়ে। তাহলে তার উপর আমরা অনেকগুলো সমান্তরাল আলোকরশ্মি ফেলছি। ধরে নাও এটা একটা আলোকরশ্মি ফেললাম, এটা একটা আলোকরশ্মি ফেললাম। তাহলে দুটো সমান্তরাল আলোকরশ্মিকে আমরা অমসৃণ প্রতিফলকের উপর ফেললাম। প্রতিফলক কর্তৃক প্রতিফলনের পর দেখা যাবে যে প্রতিফলিত আলোকরশ্মি, এই আলোকরশ্মিটা এই পথে প্রতিফলিত হলো, কিন্তু এই আলোকরশ্মিটা এইভাবে প্রতিফলিত হলো। তাহলে বা এই আলোকরশ্মিটা এইভাবে প্রতিফলিত হলো, অর্থাৎ আপতিত আলোকরশ্মিগুলো পরস্পরের সাথে সমান্তরাল ছিল, কিন্তু প্রতিফলনের পর প্রতিফলিত আলোকরশ্মিগুলো কিন্তু পরস্পরের সাথে সমান্তরাল নেই। সমান্তরাল থাকতে গেলে এইভাবে থাকতে হতো, কিন্তু তারা দেখো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আরেকটা আলোকরশ্মিকে যদি আমরা ফেলি এই জায়গায়, তাহলে এই প্রতিফলনের পর এইভাবে বেরিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমান্তরাল আলোকরশ্মিগুলোকে কোনো একটা অমসৃণ প্রতিফলকের ওপর ফেললে প্রতিফলক কর্তৃক প্রতিফলনের পর প্রতিফলিত আলোকরশ্মিগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যায়। এজন্য এই ধরনের প্রতিফলনকে আমরা বলি বিক্ষিপ্ত প্রতিফলন বা ডিফিউজড রিফ্লেকশন। তো ডিফিউজড রিফ্লেকশনের ক্ষেত্রে আমরা অমসৃণ প্রতিফলক ইউজ করি, আর নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আমরা মসৃণ প্রতিফলক ইউজ করি। তাহলে অমসৃণ প্রতিফলক ইউজ করি, তাহলে অমসৃণ প্রতিফলকের উদাহরণ কি বলছে? সিনেমার পর্দা। সিনেমার পর্দা অমসৃণ প্রতিফলক হয়। দূর থেকে দেখে মনে হয় সমতল দর্পণ, কিন্তু না, সেটা কিন্তু অমসৃণ প্রতিফলক হয়। সেজন্যই বিক্ষিপ্ত প্রতিফলন ঘটার সুযোগ পায়। এছাড়া ঘষা কাচ যেগুলো, সেগুলো কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে এই সব জায়গাতে। অর্থাৎ সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ তুমি ফেলছো অমসৃণ প্রতিফলকের উপর, তো প্রতিফলক কর্তৃক প্রতিফলনের পর প্রতিফলিত আলোকরশ্মিগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এই ধরনের প্রতিফলনকে আমরা বলি বিক্ষিপ্ত প্রতিফলন বা ডিফিউজড রিফ্লেকশন। তাহলে প্রথম টাইপটা হচ্ছে নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন, সেকেন্ড টাইপ হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন বা ডিফিউজড রিফ্লেকশন। তাই নিয়মিত প্রতিফলনের ডেফিনেশনটা কি? অনেকগুলো সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছকে কোনো একটা মসৃণ প্রতিফলকের উপর ফেলা হলে প্রতিফলক কর্তৃক প্রতিফলনের পর প্রতিফলিত আলোকরশ্মিগুলো সমান্তরালভাবে নির্গত হয়। তাহলে সমান্তরাল আলোকরশ্মি মসৃণ প্রতিফলকের উপর ফেলছো, প্রতিফলক কর্তৃক প্রতিফলনের পর তারা সমান্তরালভাবে বেরিয়ে যায়। তাহলে সমান্তরাল আলোকরশ্মি সমান্তরালভাবে বেরিয়ে যাচ্ছে, সেটা নিয়মিত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলন কি? অনেকগুলো সমান্তরাল আলোকরশ্মি কোনো একটা অমসৃণ প্রতিফলকের উপর ফেলছো, প্রতিফলক কর্তৃক প্রতিফলনের পর প্রতিফলিত আলোকরশ্মিগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। অর্থাৎ আপতিত আলোকরশ্মিগুলো পরস্পরের সাথে সমান্তরাল হলেও প্রতিফলিত আলোকরশ্মিগুলো কিন্তু পরস্পরের সাথে সমান্তরাল নয়। তো সেই ধরনের প্রতিফলন হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন বা ডিফিউজড রিফ্লেকশন। তো এখান থেকে একটা পার্থক্য আসে নিয়মিত প্রতিফলনের সাথে বিক্ষিপ্ত প্রতিফলন, অর্থাৎ রেগুলার রিফ্লেকশনের সাথে ডিফিউজড রিফ্লেকশনের পার্থক্য। তো পার্থক্যের 4টে পয়েন্ট মোটামুটি এখান থেকে বলে দেওয়া যায়। তাহলে বাঁদিকে লিখো নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন, ডান দিকে লিখো বিক্ষিপ্ত প্রতিফলন বা ডিফিউজড রিফ্লেকশন। তাহলে প্রথম পার্থক্য কী হবে? এক্ষেত্রে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলক কর্তৃক প্রতিফলনের পর সমান্তরালভাবে নির্গত হয়। অর্থাৎ সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলক কর্তৃক প্রতিফলনের পর সমান্তরালভাবে নির্গত হয়। বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে অনেকগুলো সমান্তরাল আলোকরশ্মিকে যখন তুমি কোনো একটা প্রতিফলকের উপর ফেলছো,
প্রতিফলনের পর তারা কিন্তু সমান্তরালভাবে নির্গত হচ্ছে না। তাহলে এক্ষেত্রে পয়েন্ট হচ্ছে যে আপতিত আলোক রশ্মিগুলো পরস্পরের সাথে সমান্তরাল থাকলেও প্রতিফলিত আলোক রশ্মিগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যায়। তাহলে এক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মিগুলো প্রতিফলনের পর বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যায়। তাই নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোনো একটা প্রতিফলকের উপর আপতিত হলে প্রতিফলক কর্তৃক প্রতিফলনের পর সমান্তরালভাবে নির্গত হয়। বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ দর্পণ কর্তৃক প্রতিফলনের পর বা প্রতিফলক কর্তৃক প্রতিফলনের পর বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যায়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে নিয়মিত প্রতিফলনের জন্য আমরা দেখলাম যে মসৃণ প্রতিফলক দরকার। নিয়মিত প্রতিফলন ঘটার জন্য একদম মসৃণ প্রতিফলক দরকার, আর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে অমসৃণ প্রতিফলকে। তো এটা একটা পয়েন্ট যে নিয়মিত প্রতিফলনের জন্য মসৃণ প্রতিফলক দরকার বা একদম মসৃণ তলে নিয়মিত প্রতিফলন ঘটে, আর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে অমসৃণ তলে বা অমসৃণ প্রতিফলকের উপর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। থার্ড বিষয় হচ্ছে নিয়মিত প্রতিফলনের ফলে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় বা নিয়মিত প্রতিফলনের ফলে প্রতিফলক বস্তুর প্রতিবিম্ব গঠনে সক্ষম হয়। কিরকম? কোনো একটা স্থির জলের উপরিতলে বা কোনো একটা স্থির পুকুরের জল, তো সেই পুকুরের জলের উপর তুমি যদি মুখ দেখার চেষ্টা করো দেখতে পাবে, কারণ সেখানে প্রতিবিম্ব তৈরি হয়। সমতল দর্পণের সামনে তুমি যদি দাঁড়াও তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি হয়। অর্থাৎ নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলক বস্তুর প্রতিবিম্ব গঠন করতে সক্ষম হয়। তাহলে থার্ড পয়েন্ট হচ্ছে প্রতিবিম্ব গঠন, যে নিয়মিত প্রতিফলনের ফলে প্রতিফলক বস্তুর প্রতিবিম্ব গঠনে সক্ষম হয়। বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে কিন্তু কোনো রকম প্রতিবিম্ব গঠন হয় না। তাহলে কোনো রকম প্রতিবিম্ব গঠন হয় না বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে। নিয়মিত প্রতিফলনের ফলে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে কিন্তু বস্তুর কোনো রকম প্রতিবিম্ব তৈরি হয় না। 4 নম্বর বিষয় হচ্ছে নিয়মিত প্রতিফলনের ফলে আপতিত আলোক রশ্মিগুলো যদি একটা নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকে, প্রতিফলিত আলোক রশ্মিগুলোও একটা নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ আপতিত আলোক রশ্মিগুলো একটা ছোট্ট অংশে সীমাবদ্ধ আছে এখান থেকে, প্রতিফলিত আলোক রশ্মিগুলো কিন্তু একটা নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকবে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে। কেন? কারণ নিয়মিত প্রতিফলনে দেখো আপতিত আলোক রশ্মিগুলো এইটুকু একটা অঞ্চলে বাইন্ড আপ আছে, প্রতিফলনের পর তারা কিন্তু এইটুকু অংশেই ক্ষেত্র তৈরি করতে পেরেছে। কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে বা ডিফিউজড রিফ্লেকশনের ক্ষেত্রে আপতিত আলোক রশ্মিগুলো একটা নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ আছে, কিন্তু প্রতিফলিত আলোক রশ্মিগুলো কিন্তু একটা ভাস্ট অংশে ছড়িয়ে গেছে, একটা বিশাল অংশে ছড়িয়ে গেছে, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে গেছে। তাহলে 4 নম্বর পয়েন্ট এটাই যে আপতিত আলোক রশ্মিগুলো নিয়মিত প্রতিফলনের ফলে আপতিত আলোক রশ্মিগুলো একটা নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকলে প্রতিফলিত আলোক রশ্মিগুলো একটা নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে বা বিক্ষিপ্ত প্রতিফলনে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যদি একটা নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকে, তবেও প্রতিফলিত আলোক রশ্মিগুলো কোনো নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকবে না, তারা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো এগুলো এখান থেকে টুকে নিতে পারো পুরো বিষয়টা। নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য, নিয়মিত প্রতিফলন কী, বিক্ষিপ্ত প্রতিফলন কী, ডেফিনেশন, চিত্র, কোথায় কোথায় ঘটে, কোন ধরনের প্রতিফলকে ঘটে, তারপরে নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য। তো এগুলো এখান থেকে লিখে নিতে পারো, অথবা ডিসক্রিপশান বক্সে যাও, পিডিএফ দেওয়া আছে, পিডিএফটা ডাউনলোড করে দেখে নাও, ওখানে সব জিনিসপত্র দেওয়া আছে, এখানে যা যা লেখানো হচ্ছে সব জিনিস দেওয়া আছে। তো এটা হচ্ছে নিয়মিত প্রতিফলনের সাথে বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে, সংজ্ঞা, চিত্র এবং এদের মধ্যে যে মূল পার্থক্যটা কী বলছে। নিয়মিত প্রতিফলনের ফলে অনেকগুলো সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর সমান্তরালভাবে নির্গত হয়। অর্থাৎ আপতিত আলোক রশ্মিগুলো যদি পরস্পরের সাথে সমান্তরাল থাকে তাহলে প্রতিফলিত আলোক রশ্মিগুলো পরস্পরের সাথে সমান্তরাল থাকবে। কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে আপতিত আলোক রশ্মিগুলো যদি পরস্পর সমান্তরাল থাকে, তাও কিন্তু প্রতিফলিত আলোক রশ্মিগুলো কোনো নির্দিষ্ট অংশে সমান্তরাল হয় না বা কোনো একটা অংশে ছড়িয়ে যায় বা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যায়। সেকেন্ড বিষয় হচ্ছে নিয়মিত প্রতিফলনের জন্য মসৃণ প্রতিফলক দরকার। বিক্ষিপ্ত প্রতিফলন কিন্তু অমসৃণ প্রতিফলক তলে ঘটে। 3 নম্বর বিষয়, নিয়মিত প্রতিফলনের ফলে বস্তুর প্রতিবিম্ব গঠন হয়, বিক্ষিপ্ত প্রতিফলনে বস্তুর কোনো রকম প্রতিবিম্ব গঠন হয় না। 4 নম্বর বিষয়, আপতিত আলোক রশ্মি যদি একটা নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকে,
প্রতিফলিত আলোকরশ্মিগুলো একটা নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকবে, কিন্তু এক্ষেত্রে আপতিত আলোকরশ্মিগুলো একটা নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকলেও প্রতিফলিত আলোকরশ্মিগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যায়। তো এই ধরনের প্রতিফলনকে আমরা বলি বিক্ষিপ্ত প্রতিফলন বা ডিফিউজড রিফ্লেকশন। তো এরপর একটা ছোট্ট বিষয় আছে, সেটা হচ্ছে প্রতিফলনের ফলে আলোকরশ্মির চ্যুতি বা ডেভিয়েশন অফ রে ডিউ টু রিফ্লেকশন। চ্যুতি বিষয়টা কি? চ্যুতি মানে হচ্ছে ডেভিয়েশন, অর্থাৎ প্রতিফলন যদি না ঘটতো তাহলে আলোকরশ্মির আসল গতিপথ, প্রতিফলন ঘটার ফলে আলোকরশ্মির গতিপথ, এদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে বলে চ্যুতি বা ডেভিয়েশন। তাহলে প্রতিফলনের ফলে আলোকরশ্মির চ্যুতি বা ডেভিয়েশন অফ রে ডিউ টু রিফ্লেকশন, ডেভিয়েশন অফ রে ডিউ টু রিফ্লেকশন, অর্থাৎ ডিউ টু রিফ্লেকশনের জন্য বা রিফ্লেকশনের জন্য আলোকরশ্মির ডেভিয়েশন কতটা হলো। তো ডেভিয়েশন বিষয়টা কি বলছে, এটা যদি কোনো প্রতিফলক হয়, ফার্স্ট ছবিটাই যে এটা যদি কোনো প্রতিফলক হয়, এটা আপতিত আলোকরশ্মি, এটা আপতিত আলোকরশ্মি, এটা প্রতিফলিত আলোকরশ্মি, এটা আপতন বিন্দু, এটা আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব। তাহলে এটা ধরে নাও এ ও, তাহলে এ ওটা হচ্ছে আপতিত আলোকরশ্মি বা ইনসিডেন্ট রে, ও বিটা হচ্ছে প্রতিফলিত আলোকরশ্মি বা রিফ্লেক্টেড রে। ও বিন্দুতে একটা লম্ব অঙ্কন করেছি ও ডি, তাহলে ওডিটা হচ্ছে আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব। তাহলে অ্যাঙ্গেল এ ও ডি হচ্ছে আপতন কোণ বা যেটাকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং অ্যাঙ্গেল বি ও ডি হচ্ছে প্রতিফলন কোণ বা যেটাকে আমরা স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট করি। তো ডেভিয়েশন বিষয়টা কি, চ্যুতি বিষয়টা কি? চ্যুতি মানে হচ্ছে যে যদি প্রতিফলকটা না থাকতো, M1 M2 যে প্রতিফলকের উপর আমরা কাজ করছি সেই প্রতিফলকটাই যদি না থাকতো, প্রতিফলকটা না থাকতো বলতে যদি আলোর প্রতিফলন না ঘটতো, সেক্ষেত্রে আলোর অরিজিনাল গতিপথ কোনটা হতো? যদি এই প্রতিফলকটা না থাকতো তাহলে আলোকরশ্মিটা সোজা এই পথে বেরিয়ে যেত, সোজা ও এম পথে বেরিয়ে যেত। এটা যদি এম একটা পয়েন্ট হয় তাহলে ও এম পথে আলোকরশ্মিটা বেরিয়ে যেত। তাহলে আলোকরশ্মির যে অরিজিনাল গতিপথ, প্রতিফলক না থাকলে বা আলোক প্রতিফলন যদি না ঘটতো তাহলে আলোকরশ্মিটা এ ও এম পথে বেরিয়ে যেত বা ও এম পথে বেরিয়ে যেত। কিন্তু প্রতিফলক থাকার জন্য আলোকরশ্মিটা ও বি পথে প্রতিফলিত হয়েছে, তাহলে আলোর যে বর্তমান গতিপথ সেটা ও বি। তাহলে প্রতিফলকের অনুপস্থিতিতে M1 M2 যদি প্রতিফলক হয় বা M1 M2 যদি রিফ্লেক্টার হয়, তাহলে M1 M2 রিফ্লেক্টারের অনুপস্থিতিতে আলোকরশ্মিটা ও এম পথে প্রতিফলিত, ও এম পথে সোজাসুজি বেরিয়ে যেত। কিন্তু M1 M2 থাকার জন্য বাস্তবে আলোকরশ্মিটা ও বি পথে প্রতিফলিত হয়েছে। তাহলে এদের মধ্যেকার যে অ্যাঙ্গেল, দুটো সরলরেখার মধ্যেকার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে বলে ডেভিয়েশন অফ রে ডিউ টু রিফ্লেকশন। অর্থাৎ এই দুটো, তাহলে ও এম সরলরেখা এবং ও বি সরলরেখা, এদের মধ্যেকার যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় ডেল্টা বা ডেভিয়েশন অফ রে ডিউ টু রিফ্লেকশন। তো সেটাকে আমরা ডিনোট করি ডেল্টা দিয়ে। তাহলে ডেল্টাটাই হচ্ছে আমাদের বাস্তব ডেভিয়েশন। তাহলে ডেভিয়েশন অফ রে ডিউ টু রিফ্লেকশন ইজ ও এম এবং ও বি, এই দুটো সরলরেখার মধ্যেকার অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে ডেভিয়েশন, যেটাকে আমরা ডেল্টা দিয়ে ডিনোট করি। এবার আমাদের ডেল্টার ভ্যালুটা ডিনোট করতে হবে বা ডেল্টার ভ্যালুটা বার করতে হবে। তো বার করবে কী করে? একদম ইজি। অ্যাঙ্গেল এ ও এম যে পুরো কোণটা সেটা 180 ডিগ্রি, আমরা জানি যে কোনো একটা সরলরেখা, তো সরলরেখার যে পুরো কোণটা সেটা 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ ও এম পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ ও এম হচ্ছে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। এবার এই 180 ডিগ্রিটাকে স্প্লিট করো বিভিন্নভাবে, একটা আছে আপতন কোণ আই, একটা আছে প্রতিফলন কোণ আর, একটা আছে ডেল্টা। তাহলে এ ও এম ইকুয়াল টু অ্যাঙ্গেল আই প্লাস অ্যাঙ্গেল আর প্লাস ডেল্টা ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা প্রতিফলনের সূত্র অনুযায়ী কী জানি যে আপতন কোণ এবং প্রতিফলন কোণের ভ্যালু সর্বদা সমান। তাহলে অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর সবসময়ের জন্য প্রতিফলনের সেকেন্ড ল অনুযায়ী। তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণের ভ্যালু সবসময় সমান, তাহলে আই ইকুয়াল টু আর। তাহলে যেহেতু আই ইকুয়াল টু আর, সেহেতু আমরা লিখতে পারি এই আরের জায়গায় আমরা আই বসিয়ে দিতে পারি। তাহলে এটা আই প্লাস আই 2i হয়ে গেল। তাহলে 2i প্লাস ডেল্টা ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে ডেল্টা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2i, এই যে কোণটা সেটাকেই বলি আমরা ডেভিয়েশন অফ অ্যাঙ্গেল।
তাহলে ডেল্টা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2i, এটাই হচ্ছে আমাদের ডেভিয়েশন অফ রে ডিউ টু রিফ্লেকশন। তো ডেভিয়েশন আমাদের এই পর্যন্ত আছে। তো ডেভিয়েশন বিষয়টা কি? ডেভিয়েশন হচ্ছে যে প্রতিফলকটা যদি না থাকতো M1 M2 প্রতিফলকের অনুপস্থিতিতে আলোকরশ্মিটা OM পথে যেত, OM পথে সোজাসুজি বেরিয়ে যেত, কিন্তু প্রতিফলক থাকার জন্য আলোকরশ্মিটা OB পথে প্রতিফলিত হয়েছে বা রিফ্লেক্টেড হয়েছে। তাহলে OM এবং OB এই দুটো সরলরেখার মধ্যেকার যে অ্যাঙ্গেল সেটাকে বলা হয় ডেল্টা বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তো ডেল্টার ভ্যালুটা আমরা ডিনোট করি কী করে? এটা হচ্ছে ডেল্টা। তো ডেল্টার ভ্যালু আমরা ডিনোট করবো কী করে? বলছে অ্যাঙ্গেল AOM হচ্ছে 180 ডিগ্রি পুরো কোণটা। তাহলে 180 ডিগ্রিকে তুমি যদি ভাঙো তাহলে একটা অ্যাঙ্গেল I প্লাস অ্যাঙ্গেল R প্লাস ডেল্টা ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে I প্লাস R প্লাস ডেল্টা ইকুয়াল টু 180 ডিগ্রি। যেহেতু আপতন কোণ এবং প্রতিফলন কোণের ভ্যালু অলওয়েজ সমান, সেহেতু R এর জায়গায় I বসিয়ে দিতে পারি। তাহলে 2i প্লাস ডেল্টা ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে ডেল্টা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2i। তাহলে 180 ডিগ্রি মাইনাস 2iকেই আমরা বলি ডেভিয়েশন অফ আ রে ডিউ টু রিফ্লেকশন, অর্থাৎ প্রতিফলনের ফলে আলোকরশ্মির চ্যুতি। তার মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2i। তো আজকের ভিডিও এই পর্যন্ত আছে। তো সব কিছু কভার করা হয়ে গেল আমাদের। আলোর প্রতিফলন সংক্রান্ত বেসিক যা যা ছিল সব কিছু হয়ে গেল, যে প্রতিফলন কাকে বলে, প্রতিফলনের নোটেশন, প্রতিফলনের সূত্র, বেসিক দুটো সূত্র, যে আবর্তিত আলোকরশ্মি, প্রতিফলিত আলোকরশ্মি এবং অভিলম্ব সর্বদা একই প্লেনে থাকে এবং আবর্তন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান। সেকেন্ড বিষয় হচ্ছে, তারপরে হচ্ছে প্রতিফলনের যে শ্রেণীবিভাগ, নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, তার ডেফিনেশন, সেটা কেন হয়, তার কারণ এবং তাদের মধ্যেকার যে পার্থক্য, ওই কোশ্চেনটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর প্রতিফলনের ফলে আলোকরশ্মির চ্যুতি বা ডেভিয়েশন অফ রে ডিউ টু রিফ্লেকশন সবটা করানো হলো। তো ডেল্টা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2i বা ডেল্টা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2r। যেহেতু I ইকুয়াল টু R, সেহেতু বসিয়ে দিতে পারো যে 180 ডিগ্রি মাইনাস 2r বা 180 ডিগ্রি মাইনাস 2i। তো আজকের ক্লাস এই পর্যন্ত আছে। টাটা।